আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই গ্যাদারিং পার্টিতে উপস্থাপনার দায়িত্বে আছি আমি আহমদ হাসান মান্না এবং আমার সাথে আছেন আমি অর্পিতা দাস অর্পা। আজকের এই গ্যাদারিং অনুষ্ঠানের আয়োজক আমাদের পরম শ্রদ্ধেয় আন্টি হেনা বেগম। আন্টিকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এভাবে একত্রিত করার সুযোগ করে দেওয়ার জন্য। আর এখন আমাদের মধ্যে কোরআন তেলাওয়াত নিয়ে আসছেন আমাদের মাঝে এই মুহূর্তে পবিত্র কোরআনের পাঠে তিলাওয়াত করবেন আমার বন্ধু আলী আহমেদ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول صدق الله العظيم. এখন আমাদের মধ্যে পবিত্র গীতা পাঠের শ্লোক নিয়ে আসছেন শতাব্দী। ধর্মস্য ভারতী ভারত অভ্যুত্থান ধর্মস্য তদত্তান সিজাম্মা পরিত্রাণায় সাধনা লীলাশায় দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভব। এখন আমাদের এই অনুষ্ঠানের আয়োজক আমাদের আন্টি, ওনাকে আমরা সভাপতির আসলে বসে অলঙ্কৃত করার জন্য আমরা সবাই একটা করতালি দিই। আমাদের অনুষ্ঠান শুরু করছি। প্রথমে আমাদের মধ্যে আমাদের এমসি কলেজ নিয়ে বক্তব্য নিয়ে আসছেন আমাদের বন্ধু মোহাম্মদ আহমেদ হাসান মান্না। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই গ্যাদারিং অনুষ্ঠানে উপস্থিত এবং আয়োজক আমার পরম শ্রদ্ধেয় আন্টি মোহাম্মদ হেনা বেগম, উপস্থিত আমার বন্ধুরা, আমার শুভেচ্ছা বক্তব্য শুরুতে জানাই সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। আমার আলোচনার বিষয় হচ্ছে আমাদের এমসি কলেজ। আমাদের এমসি কলেজ একটি সুনামধন্য প্রতিষ্ঠান। এটি প্রতিষ্ঠানের দিক থেকে দেশের 7তম প্রাচীন একটি প্রতিষ্ঠান, যা 1892 সালে প্রতিষ্ঠিত এখনো দেশ ও জাতির সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রেখেছে। আমাদের এই প্রতিষ্ঠানে লেখাপড়া করে অনেকে হয়েছেন ডাক্তার, ইঞ্জিনিয়ার, লেখক, রাজনীতিবিদ। আবার আমাদের এই প্রতিষ্ঠানে লেখাপড়া করে অনেকেই জাতীয় পর্যায়ে নিজেকে নিয়োজিত রেখেছেন। আমাদের এই প্রতিষ্ঠানে লেখাপড়া করে আমাদের সাবেক শিক্ষামন্ত্রী জনাব নুরুল ইসলাম নাহিদ স্যারও শিক্ষামন্ত্রী দায়িত্ব পালন করেছেন। সময় তো উপস্থিতি, আমাদের এই ক্যাম্পাসটি আমাদের সিলেটের প্রাণকেন্দ্র টিলাগড়ে উপস্থিত। এটি 124 একর ভূমির উপর অবস্থিত এবং এই ক্যাম্পাসে রয়েছে একটি সুবিশাল পুকুর, একটি শহীদ মিনার, রয়েছে ছাত্রছাত্রীদের থাকার জন্য আবাসিক হল, রয়েছে একটি সুবিশাল খেলার মাঠ এবং রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরাল, রয়েছে কাজী নজরুল ইসলাম এর মুরাল এবং রয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মুরাল এবং নতুন করে নির্মিত করা হয়েছে আব্দুল মজিদ কাপ্তান মিয়ার মুরাল। সময়ত উপস্থিতি, আমার আলোচনা আর দীর্ঘায়িত না করে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে করছি এবং শেষ করছি এবং সর্বশেষ আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের আয়োজক এবং আজকের অনুষ্ঠানের সভাপতি আমার পরম শ্রদ্ধেয় আন্টি জনাবা মোহাম্মদ হেনা বেগমকে। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমাদের সিলেট নিয়ে কথা বলতে আসছেন বা আলোচনা করতে আসছেন আমাদের বন্ধু অর্পিতা দাস অর্পা। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত মাননীয় সভাপতি, আমাদের আন্টি, আমার বন্ধুরা, সবাইকে আমি প্রথমেই জানিয়ে দিচ্ছি অসংখ্য শুভেচ্ছা ও আন্টিকে আদাব। আমার আজকে কথা বলার বিষয় হচ্ছে আমাদের এই সিলেট। আমাদের সিলেটের প্রাচীন নাম ছিল শ্রীহট্ট। 360 আউলিয়া খ্যাত আমাদের এই সিলেটকে পূর্ণভূমিও বলা হয়। আর এই সিলেটেই রয়েছে বাংলাদেশের প্রথম চা বাগান, মালনীছড়া চা বাগান। এই চা বাগানের মাধ্যমেই শুরু হয়েছিল আমাদের সিলেটের চা বাগান, সিলেট না তথা পুরো বাংলাদেশের
চা বাগানের যাত্রা। তাছাড়াও আমাদের সিলেটে রয়েছে হযরত শাহজালাল রাদিয়াল্লাহু ও শাহপুরা রাদিয়াল্লাহু এর মাজার। তাছাড়া সিলেট হচ্ছে গিয়ে অনেক ইতিহাস ঐতিহ্যের গর্বে স্নেত একটা বিশাল জনপদ, যেখান থেকে অসংখ্য মানুষজন আজকে রাজনৈতিক পদে, বিভিন্ন খেলাধুলার ক্ষেত্রে বা বিভিন্ন পড়াশোনার দিক দিয়ে অনেক দূর এগিয়ে গেছে, অনেক সুনাম করেছে। আমাদের সিলেটের রয়েছে বিখ্যাত আলী আমজাদের ঘড়ি, ব্রিটিশদের দ্বারা নির্মিত কিংব্রিজ, যা এখনো স্মৃতি হয়ে দাঁড়িয়ে আছে সকলের সামনে। সম্মানিত উপস্থিতি, আপনারা সকলেই জানেন আমাদের এই সিলেট থেকে অনেক ক্রিকেটাররা জাতীয় পর্যায়েও খেলছে, নিজেদের পদান্বিত করেছে। যেমন তাদের মধ্যে রয়েছে জাহেদ রাহি, খালেদ আহমেদ, এছাড়াও প্রমুখ। আমাদের এই সিলেট প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি। এখানে বিছনাকান্দি, তারপর জাফলং, রাতারগুল, তারপরে মাধবকুণ্ড, ঝর্ণা ছাড়াও আরো বিভিন্ন পর্যটন কেন্দ্র রয়েছে, যেখান থেকে আমরা দেশ বিদেশ থেকে মানুষজন আসে ওইগুলা দেখতে। সুজলা সুফলা শস্য শ্যামলা বঙ্গভূমির উত্তর পূর্ব প্রান্ত ভাগে আমাদের এই সিলেট অবস্থিত। সিলেটের বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে এটার নাম সিলেটে পরিণত হয়েছে এবং বাংলাদেশ যে শুধুমাত্র সিলেট অঞ্চলটি গ্রুপের মাধ্যমে আমাদের দেশের সাথে সংযুক্ত হয়েছে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আমি ধন্যবাদ জানাচ্ছি অর্পিতা দাস ওপাকে এত সুন্দরভাবে সিলেটের ঐতিহ্য তুলে ধরার জন্য। আমি এই মুহূর্তে সৃজনশীল শিক্ষা নিয়ে আলোচনা করার জন্য অনুরোধ জানাচ্ছি আমার এই বন্ধু আলী আহমদকে। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকের এই গ্যাদারিং অনুষ্ঠানে সভাপতি আয়োজক আমার পরম শ্রদ্ধাভাজন আন্টি জনাবা হেনা বেগম, উপস্থিত আমার প্রিয় বন্ধুরা, আলোচনার শুরুতেই জানাই সবাইকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আমার আলোচনার বিষয় হচ্ছে সৃজনশীল শিক্ষা পদ্ধতি নিয়ে। সৃজনশীল শিক্ষা পদ্ধতি হচ্ছে একটি আধুনিক পদ্ধতি। এই পদ্ধতিতে শিক্ষা লাভ করে শিক্ষার্থীরা তাদের মেধার বিকাশ ঘটাতে সক্ষম। এই পদ্ধতিতে শিক্ষা অর্জন করে শিক্ষার্থীরা তাদের ব্যক্তি এবং বাস্তব জীবনে তারা তাদের শিক্ষাটা কাজে লাগাতে পারে। পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক, এমনকি জাতীয় পর্যায়ে গিয়ে তারা যে কোনো সমস্যার সম্মুখীন হলে সমাধানটা কি হবে তারা তাদের শিক্ষা অর্জনের মাধ্যমে জ্ঞান এবং বুদ্ধি দিয়ে তারা বের করতে সক্ষম। যে এই সৃজনশীল শিক্ষা আগমনের ফলে আমাদের গাইড বই কিংবা এই যে গাইড বই বা এর হ্রাস পেয়েছে, যে এটার এই গাইড বই হ্রাস পেয়েছে, তো ফলে আমাদের এই যে সৃজনশীল শিক্ষার মাধ্যমে যে প্রত্যেক শিক্ষার্থীরা তাদের যে পারিবারিক এবং সামাজিক জীবনে এটা কাজে লাগাতে পারছে। এবং এমনকি যে গাইড বই আসবে যে আমাদের প্রত্যেকটা শিক্ষার্থীরা তাদের পাঠ্যপুস্তকের দিকে মনোযোগ দিচ্ছে। যে আগেকার যখন মুখস্থ বিদ্যা ছিল তখন প্রত্যেকটা পাঠের শেষে যে কয়েকটা প্রশ্ন ছিল এগুলোতেই তারা সীমাবদ্ধ ছিল। এই প্রশ্ন কয়েকটা মুখস্থ করতো, পরীক্ষা খাতায় গিয়ে লিখে আসতো, সেখানেই তারা এই শিক্ষাটা সমাপ্তি করে আসতো। কিন্তু এই সৃজনশীল শিক্ষা জীবনে পাঠ্যপুস্তকে যেমন সৃজনশীলের চারটা অংশ আছে, জ্ঞানমূলক, অনুধাবন, প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা। এই প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা এই দুটো প্রশ্নের সৃজনশীল শিক্ষার সৃজনশীলের চারটি অংশ থাকে। একটা জ্ঞানমূলক, অনুধাবন, প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা। প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা এই দুইটা প্রশ্নের উত্তর উদ্দীপক না ছাড়া দেওয়া কোনোভাবেই সম্ভব নয়। এবং এই উদ্দীপকটা আসে আমাদের মেইন বইয়ের পাঠ্যপুস্তকের আলোকে। তো সুতরাং আমাদের পাঠ্যপুস্তকটা জানা না থাকলে উদ্দীপকটা জানা একেবারেই অসম্ভব। আমাদের এই সৃজনশীল শিক্ষার মাধ্যমে যে প্রত্যেকটা শিক্ষার্থীরা তাদের পাঠ্যপুস্তকটা ভালো করে পড়ে, তারা জানে যে আমরা যদি পাঠ্যপুস্তকটা না পড়ি তাহলে আমাদের সৃজনশীল প্রশ্নের উত্তর দেওয়া কোনোভাবেই সম্ভব নয়। তো আমরা
এই সৃজনশীল শিক্ষা মাধ্যমে এবং আমাদের সৃজনশীল শিক্ষা তথা আধুনিক শিক্ষা শিক্ষিত করে আমাদের প্রজন্ম, আমাদের পরবর্তী প্রজন্মকে, আমাদের দেশ তথা আমাদের জাতিকে বিশ্বের সামনে তুলে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এই বলে আমার বক্তব্য এখানে শেষ হলো। ধন্যবাদ আলী আমার এটা সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। এই মুহূর্তে নারী উন্নয়ন এবং নারী শিক্ষার উন্নয়ন নিয়ে আলোচনা করতে আসছে শতাব্দী শিক্ষা। ধন্যবাদ সবাইকে আজকের এই অনুষ্ঠানে সবাই উপস্থিত থাকার জন্য। আর বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানের সভাপতি মোসাম্মদ হেনা বেগমকে। আর এখানে উপস্থিত আমার ছোট ভাই ও বোনদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। আমার আজকে আলোচনার বিষয় হচ্ছে নারী উন্নয়ন। নারী উন্নয়ন আমি মনে করি বাংলাদেশের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কারণ নারী উন্নয়ন করতে হলে প্রয়োজন হবে আগে নারীকে ক্ষমতায়ন করতে হবে। কেননা নারীরা অনেক ক্ষেত্রে এখন পিছিয়ে রয়েছে, তারা চাইলেও অনেক ক্ষেত্রে কুসংস্কার অজ্ঞতার আড়লে মানে পিছনে পড়ার কারণে তারা কোনো কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারতেছে না। সেজন্য নারীকে অবশ্যই শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। কারণ একটি নারী শিক্ষিত হলে একটি জাতি শিক্ষিত, একটি জাতি শিক্ষিত হলে একটি সমাজ শিক্ষিত। তাই তো নিপুণ বলে গেছে যে তোমরা আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে একটি শিক্ষিত জাতি দিব। আর নারীকে ছাড়া আমরা কোনোভাবে সমাজের উন্নয়ন আমরা কল্পনা করতে পারি না। কারণ হচ্ছে মানে এখানে পৃথিবীর প্রাচীন কাল থেকে বর্তমান সময় পর্যন্ত যতটুকু অবদান থাকুক না কেন সমাজের প্রগতির পেছনে যতটুকু পুরুষের অবদান আছে ততটুকু নারীরও অবদান আছে। তাই আমি চাচ্ছি যে সরকারের কাছে বিশেষ অনুরোধ আমার যেন নারী উন্নয়নের ক্ষেত্রে মানে বিশেষ পদক্ষেপ অনুসরণ করেন। যদি সরকার মানে ইতিমধ্যে অনেক পদক্ষেপ গ্রহণ করেছে, যেমন হচ্ছে নারীদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলা, প্লাস হচ্ছে বিভিন্ন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা এবং আরো বিভিন্ন খাতে নারীদেরকে প্রশিক্ষণ দিয়ে আত্মনির্ভরশীল করে তুলছে। এখানে আমি আমার বক্তব্য শেষ করছি। নারীদের উন্নতি হোক, নারী শিক্ষার উন্নতি হোক। ধন্যবাদ শতাব্দী সরকার। এই মুহূর্তে প্রযুক্তি নিয়ে কিছু বলার জন্য আমি অনুরোধ জানাচ্ছি পূর্ণিমা দেবমণিকে। আমাদের আন্টি মোসাম্মদ হেনা বেগমকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই মানে সবাইকে এত সুন্দর একটা পার্টি উপহার দেওয়ার জন্য। আর আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো তা হচ্ছে মোবাইল ফোন। আমাদের মানে প্রযুক্তি মোবাইল ফোন হচ্ছে আমার মানে মোবাইল ফোন ছাড়া আমার কখনোই চলতে পারে না। মোবাইল ফোন আমাদের আধুনিক প্রযুক্তির একটি নব আবিষ্কার। যেমন আমাদের মোবাইল ফোনের মাধ্যমে আমরা পুরো বিশ্বকে মোবাইল ফোন আমাদের হাতের মুঠোয় এনে দিয়েছে এবং পুরো বিশ্বকে একটি বিশ্বগ্রামে পরিণত করেছে। মোবাইল ফোনের মাধ্যমে আমরা পৃথিবীর সর্বস্তরের মানুষের সাথে যোগাযোগ যে কোনো প্রান্ত থেকেই করতে পারি। এবং যেমন যে মোবাইল ফোনের মাধ্যমে আমাদের নিজেদের প্রয়োজনই মেটাই না, আমরা মোবাইল ফোনের মাধ্যমে আমাদের চিত্ত বিনোদনের অনেক ভিডিও, মোটিভেশনাল স্পিচ, এগুলো আমরা মোবাইল ফোনের মাধ্যমে আমাদের নিজেকে আয়ত্ত করতে পারি, নিজেকে মোটিভেট করতে পারি এই স্পিচগুলো দেখে। মোবাইল ফোনে যে শুধু আমাদের জন্য মানে ভালো দিক তাও না, মানে অনেক খারাপ দিকও রয়েছে। যেমন ধরতে পারি আমাদের বেশিরভাগ এই যুব সমাজ আজকে মানে মোবাইল ফোনের দিকে আসক্তিটা বেড়ে চলেছে। দিন রাত সবসময় ফোনের মধ্যে নিজেকে আসক্তিবদ্ধ করে তুলেছে। আর এই জন্যই তাদের দিন দিন এদের মেধা শক্তিটা দিন দিন লোপ পাচ্ছে এবং ফলে মানে তাদের সৃজনশীল মেধা বিকশিত হচ্ছে না মোবাইল ফোনের জন্য। আর এই জন্যই বলতে পারি যে মোবাইল ফোন যে শুধু ভালো দিক তাও না, খারাপ দিকও রয়েছে। যে কোনো জিনিসের ভালো খারাপ উভয় দিকই থাকতে পারে। পরিশেষে আমাদের আন্টিকে, এই অনুষ্ঠানের আন্টিকে অনেক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করব। ধন্যবাদ পূর্ণিমা দেবমণি। এর মধ্যে কোভিড-19 নিয়ে আলোচনা করতে আসছেন শাহানা ইসলাম মুন। অনুষ্ঠান আয়োজন করার জন্য আমার কথা বলার বিষয় পড়েছে হচ্ছে কোভিড-19। 2019 সালের ডিসেম্বর মাসের দিকে প্রথম চীনের হুবেই প্রদেশের উহান নগরীতে কোভিড ধরা পড়ে। এরপরে এটি প্রায় মহামারী আকারে ধারণ করে 2020 সালের শুরুর দিকে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা 2020 সালের 7ই মার্চ এটিকে বিশ্ব মহামারী হিসাবে আখ্যায়িত করে। প্রায় 27 লক্ষ মানুষ কোভিডে আক্রান্ত। এদের মধ্যে থেকে 49 লক্ষ লোককেই আমরা হারিয়ে ফেলি। তো কোভিড সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি। কোভিড আসলে আমাদের সবার লাইফে একটু ব্যতিক্রম ভাবে হঠাৎ করেই চলে আসে। আমরা অনেক কিছুর সাথে এটা পরিচিত করি, লকডাউন, অনলাইন ক্লাস, জুম মিটিং। কোভিড যেমন আমাদের জীবন থেকে অনেক কিছু নিয়ে গেছে, নতুন অনেক কিছুর সাথে আমাদেরকে পরিচিত করে দিয়েছে। যেমন আগে হয়তো বা আমাদের অনলাইন ক্লাস বা অনলাইন অ্যাসাইনমেন্ট, গুগল মিটিং এগুলো সম্পর্কে এত ভালো বা এত বেশি জানা ছিল না। কোভিডের ফলে আমরা সেটা জানতে পেরেছি। কিন্তু কোভিড আমাদের জীবন থেকে অনেক কিছুই নিয়েছে। আশা করি এই সব কিছু বাদ দিয়ে আমরা সামনের দিকে ভালো কিছু নিয়ে এগোতে পারবো। আসসালামু আলাইকুম। ধন্যবাদ শাহানা ইসলাম। এই মুহূর্তে বেকারত্ব নিয়ে আলোচনা করতে আসছেন তনি দাস। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আমাদের আন্টি জনাব মোসাম্মদ হেনা বেগম। প্রথমে আমার আদাব নেবেন এবং আমার বন্ধু সবাইকে আমার প্রাণঢালা শুভেচ্ছা। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে বেকারত্ব, যা আমাদের বাংলাদেশ তথা পুরো বিশ্বে জাতীয় সমস্যা হিসেবে রূপ নিয়েছে। বেকারত্ব আমাদের সমাজের উন্নতির প্রধান অন্তরায়, যা আমাদের সমাজকে একদম দারিদ্র্য সীমার নিচে রাখছে। আমাদের উচিত বেকারত্ব জনসমাজকে কাজের প্রতি উৎসাহিত করা এবং কাজের জন্য কাজের কর্মসংস্থান বৃদ্ধি করা আমাদের সরকারের দায়িত্ব। তো আমাদের উচিত সবাইকে জনসচেতনতা বৃদ্ধি করা, বেকারত্ব সম্পর্কে সবার মধ্যে অনুপ্রেরণা দেওয়া। আজকে আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ তনি দাসকে। এই মুহূর্তে আত্মনির্ভরশীলতা নিয়ে আলোচনা করতে আসছেন আজকের এই অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি জনাবা হেনা বেগম, আসসালামু আলাইকুম, এবং আমার প্রাণপ্রিয় বন্ধুরা, বাংলা স্নেহময় ছোট ভাই ও বোনেরা, সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে আত্মনির্ভরশীলতা। তো আত্মনির্ভরশীলতা হচ্ছে আমি নিজের উপর নির্ভর করব, অন্যের সাহায্য সহযোগিতা ছাড়াই আমি নিজের লাইফে নিজে থেকে যে করার চেষ্টা করে নিজেকে আমি সব দিকে প্রতিষ্ঠিত করে তুলবো। এই আত্মনির্ভরশীলতার ক্ষেত্রে মানে অনেক ধরনের প্রতিবন্ধকতা আছে যেগুলো আমাদের অতিক্রম করতে হবে। যেমন আছে আত্মনির্ভরশীল হতে হলে আমাদেরকে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করতে হবে। সেগুলো হচ্ছে যে পরিকল্পনা প্রণয়ন করা হবে। যেমন যে কোনো কিছু কাজ শুরু করার পূর্বে আমাদেরকে কোনো পরিকল্পনা করে নিতে হবে। আমরা যদি পূর্ব থেকে পরিকল্পনা করি তাহলে সেটা সুন্দরভাবে সম্পন্ন করা যায়। তারপর হচ্ছে কি সময়ানুবর্তিতা, যে সময় ও স্রোত কারোর জন্য বোঝা যায় না, এই ব্যাপারটা আমরা সবাই জানি। তো আমরা যখন কোনো পরিকল্পনা গ্রহণ করবো তখন সময়ের দিকটা অবশ্যই আমরা খেয়াল রাখবো যাতে পরিকল্পনাটি আমরা সময় মোতাবেক শেষ করতে পারি। তারপর আছে বাজেট প্রণয়ন। যেমন আমরা যে পরিকল্পনাটি গ্রহণ করবো অবশ্যই সেটি আমাদের একটি বাজেট প্রণয়ন করতে হবে, যেখানে একটি আমাদের একটা এক্সট্রা বাজেট রাখতে হবে, যেখানে যদি আমাদের ইমার্জেন্সি কোনো প্রয়োজন হয় সেখান থেকে আমরা টাকা সংগ্রহ করে সেইগুলো করতে পারি, সম্পূর্ণ করতে পারি। আর আমাদেরকে এই পদক্ষেপগুলো যদি আমরা মেনে চলতে পারি তাহলে অবশ্যই আমরা নিজেকে আত্মনির্ভর করে তুলতে পারবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ বিজ্ঞান নিহামকে। এই মুহূর্তে বাংলাদেশের অর্থনীতির হাস্যমণি আলোচনা করতে আসছে আব্দুল হালিম নাহিদ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলাল কারীম, আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় উপস্থিতি, আজকে এই অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের ছোট্ট আন্টি সভাপতি এবং আমাদের আজকে অনুষ্ঠানের আয়োজক আন্টি আমাদের
মুসাম্মদ হেনা বেগম এবং আরো উপস্থিত আছেন আমার প্রান্তীয় বন্ধুরা, শহরে উপস্থিত আছেন আমার প্রান্তীয় স্নেহশীল শ্রদ্ধাবাদী ছোট ভাই বোনেরা, সবাইকে আমার সালাম আদাব অভিনন্দন। আসসালামু আলাইকুম। সুপ্রিয় উপস্থিতি, আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে বাংলাদেশের অর্থনীতির প্রধান খাতসমূহ। বাংলাদেশ হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার একটি উন্নয়নশীল কৃষি প্রধান দেশ। এটি 1971 সালের 16 ডিসেম্বর রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে স্বাধীনতা লাভ করে এবং দীর্ঘ 9 মাস যুদ্ধের পর আমরা আমাদের দেশকে একটি স্বাধীন দেশ হিসাবে পৃথিবীর মুখে তুলে ধরতে সক্ষম হয়েছি। সেই স্বাধীনতা লাভের পর থেকেই বাংলাদেশের উন্নয়ন পরিকল্পিতভাবে এগিয়ে যাচ্ছে এবং যা ইতিমধ্যে একটি ভালো রোল মডেল হিসাবে দাঁড় হয়ে আছে। পৃথিবীর অন্যান্য দেশের মতো বাংলাদেশের অর্থনীতির যে খাতগুলো তা হচ্ছে কৃষি খাত, শিল্প খাত, ব্যবসা বাণিজ্য এবং সেবা খাত। আমি এই মুহূর্তে আলোচনা করব বাংলাদেশের কৃষি খাত নিয়ে। বাংলাদেশ মূলত একটি কৃষি প্রধান দেশ। শুধু প্রাচীন কাল থেকে এদেশের মানুষের জীবিকার প্রধান নির্বাহ হচ্ছে কৃষি। কৃষি খাতের উদাহরণ বলতে বোঝায় যে চাল, ডাল, শস্য, রবি শস্য, ফলমূল চাষ এবং মৎস্য চাষ, এগুলো হচ্ছে কৃষি খাতের উদাহরণ। বাংলাদেশের জিডিপিতে কৃষি খাতের অবদান প্রায় 20% বেশি। এবার আমি আলোচনা করতে যাচ্ছি আমাদের শিল্প খাত নিয়ে। শিল্প খাতের যে বিষয়গুলো অন্তর্ভুক্ত তা হলো কলকারখানার তৈরি দ্রব্য সামগ্রী এবং তেল, গ্যাস, খনিজ সম্পদ। এছাড়াও আছে বাংলাদেশের তৈরি পোশাক শিল্প। বাংলাদেশের তৈরি পোশাক কিন্তু বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করা হচ্ছে এবং ভালো মানের বাজার মূল্য পাওয়া যাচ্ছে। তাই বলা যায় যে বাংলাদেশের অর্থনীতিতে শিল্প খাতের অবদান খুবই গুরুত্বপূর্ণ এবং খুব ভালো একটি পর্যায়ে আছে। এরপর আমি আলোচনা করতে যাব আমাদের দেশের অর্থনীতি, ব্যবসা বাণিজ্য নিয়ে। বাংলাদেশের অর্থনীতিতে ব্যবসা বাণিজ্য খুব বেশি ভালো অবদান রাখছে। একটি হচ্ছে অভ্যন্তরীণ বিজনেস এবং বৈদেশিক বাণিজ্য, যেটাকে বলে। অভ্যন্তরীণ বাণিজ্য বলতে বোঝায় দেশের ভিতরে কোনো ব্যক্তি বা একটি প্রতিষ্ঠান কেন্দ্রিক যে ব্যবসা বাণিজ্য কেনা বেচা হয়, সেগুলো হচ্ছে অভ্যন্তরীণ বাণিজ্য। এবং বৈদেশিক বাণিজ্য বলতে বোঝায় নিজ দেশের গণ্ডি পেরিয়ে অন্য দেশের সাথে, পৃথিবীর যে কোনো দেশের সাথে যে ব্যবসা বাণিজ্যের যে সম্পর্ক রয়েছে সেটা হচ্ছে বৈদেশিক বাণিজ্য। এদিক থেকে দেখা যায় যে বাংলাদেশ কিন্তু বৈদেশিক বাণিজ্যে কিন্তু ভালোই একটি পর্যায়ে আছে। এবং আমি সর্বশেষ যে বিষয়টি নিয়ে আলোচনা করব এবং সবচেয়ে বেশি যে বিষয়টি বাংলাদেশ অর্থনীতিতে যে খাতটি অবদান তা হচ্ছে সেবা খাত। সেবা খাত বলতে বোঝায় যে সেবা খাতের অন্তর্ভুক্ত যে বিষয়গুলো সেগুলো হচ্ছে শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, এছাড়াও আছে আইন শৃঙ্খলা। এগুলো কিন্তু সব সেবা খাতের আওতায় অন্তর্ভুক্ত। আমাদের মৌলিক চাহিদার যে বিষয়গুলো আছে যেমন শিক্ষা, বাসস্থান, তীর্থ, এগুলো কিন্তু সেবা খাতের মধ্যে পড়ে। তাই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এটাই বলে শেষ করতে চাই যে কৃষি শিল্প, ব্যবসা বাণিজ্য এবং সেবা খাত বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আব্দুল হালিম নাহিদকে সুন্দরভাবে বাংলাদেশের এত সুন্দর আয়োজন উপস্থাপন করার জন্য। আমি এই মুহূর্তে প্রস্তাব নিয়ে আলোচনা করার জন্য অনুরোধ করছি ফরহাদ আহমদ রাজুকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমাদের পরম শ্রদ্ধেয় জনাব হেনা বেগম, উপস্থিত আছেন আমার প্রাণপ্রিয় বন্ধু এবং উপস্থিত আছেন আমাদের প্রিয় ছোট বোন জনাব মামদুহা। আজকের আমার আলোচনার বিষয় হচ্ছে রপ্তানি। বাংলাদেশের রপ্তানি বলতে আমরা কি বুঝি? রপ্তানি হচ্ছে এক দেশ থেকে অন্য দেশে পণ্য সরবরাহ করা, টাকা বা ডলারের বিনিময়। আমাদের দেশ থেকে অনেক পণ্য সরবরাহ করা হয় বিশ্বের অনেক দেশে। যেমন বলতে পারি চা, সিলেটের চা হলো বাংলাদেশের রপ্তানির অন্যতম একটি প্রধান হার। 2 নম্বর বলতে পারি চিনি। বাংলাদেশের চিনি বিশ্বের অনেক দেশে রপ্তানি করা হয়। 3 নম্বরে বলতে পারি চামড়া শিল্প। মহিষ, গরু ইত্যাদি পশুর চামড়া বিশ্বের অনেক দেশে রপ্তানি করা হয়। এছাড়াও আরো অনেক উপাদান রয়েছে বাংলাদেশ। আরেকটা বলতে পারি আমি বাংলাদেশের বিশেষ একটি
প্রধান খাত হচ্ছে জনশক্তি। দক্ষ জনশক্তি বিশ্বের উন্নত দেশে গিয়ে বাংলাদেশে বৈদেশিক মুদ্রা অর্জন করছে। এছাড়াও আরো অনেক উপাদান রয়েছে, এগুলো রপ্তানি করে বাংলাদেশ বৈদেশিক মুদ্রা অর্জন করছে। এরপর যে আমার বক্তব্য শেষ করছি। আমার বন্ধু প্রহার আমার বাজিতে সুন্দরভাবে আলোচনা করেছে। আমি এই মুহূর্তে সামান্য আলোচনা করার জন্য অনুরোধ জানাচ্ছি আব্দুল্লাহকে। কবিতা বলো। তুমি যেটা পারো ওটা বলো। তোমার লাগে তোমার নাম। আমি একটা কবিতা আবৃত্তি করতে চাইছি। কবিতার নাম আবার আসিব ফিরে, লিখেছেন জীবনানন্দ দাশ। আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে এই বাংলা, হয়তো মানুষ নয়, হয়তো বা সংকোচী শান্তি দেশে, হয়তো দূরের কাক কই কাক থেকে নবার নিয়ে দেশার বুকে বেশি আসিব একদিনই কাঠার ছায়, হয়তো বা হাসব কিশোরের ভেঙে রইবে লালপাই, সারাদিন কেটে যাবে কইলে বন্ধু হয়ে বেশি বেশি, আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত নাম তোমার আলোচনা এবং কবিতার মাধ্যমে আমাদের আলোচনা পর্ব এখানে সমাপ্তি ঘোষণা করলাম। আমরা এবং আন্টিকে কিছু প্রশ্ন করবো এবং প্রথমে এবং যার যার ব্যক্তিগত প্রশ্ন করবো। এই মুহূর্তে আমার প্রশ্ন দিয়ে আমি শুরু করলাম। বর্তমান শিক্ষা ব্যবস্থা আপনার জন্য কেমন? ধন্যবাদ মান্নাকে। বসেন আন্টি, থ্যাংক ইউ। ধন্যবাদ মান্নাকে। সর্বপ্রথমে আমি ধন্যবাদ জানাবো আজকের উপস্থিতি, আপনারা যারা আসছেন কষ্ট করে। আমি সবাইকে একত্রিত করার একটা উদ্দেশ্য ছিল আমার, যে সবার সাথে আমি একটু দেখা করব। আর দেখার পাশাপাশি যেটা হচ্ছে যে আমি চিন্তা করলাম যে এখন কি করা যায়। তো এমন একটা কিছু চিন্তা করলাম যেটা আমরা কিছু পড়াশোনা করে আসি। আমরা নিশ্চয়ই সবাই আজকে একটু পড়াশোনা করে আসছি। সেটা সত্যি আমি এত বেশি আনন্দিত আপনাদের সাথে দেখা হয় আজকে, যে আমার কাছে মনে হলো যে জীবনে যত কিছু করেছি আজকেও মনে একটা কিছু করলাম। তো সেজন্য আপনাদেরকে ধন্যবাদ। যেমন এটাও একটা শিক্ষার মধ্যে পড়ে, আমরা আজকে পড়াশোনা করে আসছি, অনেকে অনেক বিষয় নিয়ে আমরা টপিক নিয়ে আজকে জানিয়েছি। এই তো বর্তমানের শিক্ষা ব্যবস্থা এখান থেকে বেরিয়ে আসছে। যিনি শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বললেন খুব সুন্দর করে বলে গেছেন, বর্তমান শিক্ষা ব্যবস্থা সৃজনশীল হয়, আমরা সবাই হ্যাপি। কারণ হচ্ছে উনি যিনি বক্তৃতা দিয়ে গেছেন সম্ভবত আলী আহমেদ, যে সৃজনশীল শিক্ষা ব্যবস্থা হওয়ার কারণে আমরা এখন গাইড ফলো করলেও হয় না, নাকি? আগে আমরা কিন্তু মেইন বইটা হাতেই নিতাম না, তাই না? মেইন বইতে কি লেখা আছে, কয়টা পার্ট আছে, কয়টা কবিতা, কয়টা গদ্য, কি টপিকস, তা কিছুই জানতাম না। কোয়েকশনের আনসার পড়ে যেতাম, আর কোয়েকশন যা এক্সামে আসতো ওইটা আনসার দিয়ে আসতাম। এই তো এখন সৃজনশীল শিক্ষা ব্যবস্থা হয়, আমরা সবাই এখন পাঠ্য বই পড়ে আসি। সেটা সত্যি আমার কাছে ভালো লাগে। আর যেটা হচ্ছে যে কম্পিউটার যুগ, একটু আগে যিনি বলে গেলেন যে সম্ভবত আপনার নামটা প্লিজ, পূর্ণিমা দেব পূর্ণিমা, যে মোবাইল ব্যবস্থা। একটা জিনিস আমি পূর্ণিমা দেব মুন্নির কাছ থেকে যেটা আমি নিজে শিখেছি সেটা হলো যে আমরা জুম মিটিং আগে জানতাম না। মোবাইলে আমরা যে ইন্টারনেটে আমরা চালাতেও পারতাম না কিন্তু আগে। এখন আমরা এই জুম মিটিং, আমাদের ক্লাস, অনলাইন ক্লাসের কারণে একদম ছোট বেবি থেকে 3 বছরের বাচ্চা থেকে শুরু করে সবাই আমরা মোবাইল চালাতে পারি। সেটাও একটা আমি বলি শিক্ষার মধ্যেই পড়ে। তো বর্তমান শিক্ষা ব্যবস্থা আমার কাছে অনেক ভালো লাগে। আমাদের সরকার যে দিকে আমাদেরকে এগিয়ে নিয়ে আসছেন সত্যি প্রশংসার দাবি রাখেন, এদিক দিয়ে আমি খুব খুশি। আর প্রায় সময় আমার স্টুডেন্টদের সাথে বসা হয়, আজকে শুধু না, এর আগে বা পরেও বসা হবে, বা আগেও অনেকবার বসা হয়েছে। সবার সাথে আমি এটা নিয়ে কথা বলি যে স্টুডেন্টরা কি বলেন,
তো আপনারাও যেহেতু বলেছেন আরো বিভিন্ন জায়গা থেকে আসে, বিশ্বের বিভিন্ন জায়গায় আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে মানুষ অনেক হ্যাপি, পাশাপাশি আমিও তাদের সাথে হ্যাপি। ধন্যবাদ মান্না। ধন্যবাদ আন্টিকে এত সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। আন্টি কারো কোনো প্রশ্ন আছে? বর্তমানে কি করছেন আন্টি, আপনি যদি একটু বলতেন? বর্তমানে আসলে আমি জনসেবা করি, জনগণের সেবা করাটা হচ্ছে আমার আসলে বর্তমান কাজ। আমি কোনো জব করছি না আপাতত, জবে আজকে থেকে 5 বছর আগে আমি জবটি ছেড়ে দিয়েছি। আমি মর্নিংটন ইউনিভার্সিটিতে ছিলাম বেশ কয়েকদিন, তারপর আমি নেটওয়ার্কিং এর আমার অনেক অভিজ্ঞতা আছে, সেটাও করেছি, কিন্তু আপাতত কিছু করছি না। আপাতত মানুষের সেবা করা, আপনাদের মতো স্টুডেন্ট যারা আছেন আপনাদেরকে একটু দেখি কে কিভাবে কি রেজাল্ট করতেছে, কে লেখাপড়া করতেছে, কে কোন দিকে যাচ্ছে, তার এই মতো পৌঁছাতে পারতেছে কিনা, ওইগুলা দেখাশোনা করা। আর বিশেষ করে আমি যেটা দেখি আমার ব্যক্তিগত ভাবে যেটা হচ্ছে যে গরিব দুঃখী মেহনতি মানুষগুলোর পাশে আমি থাকতে চাই, ওদের খোঁজ খবর রাখাটাই আমার বর্তমান কাজ। ধন্যবাদ। আপনার কোনো প্রশ্ন আছে? ভবিষ্যৎ নিয়ে আন্টির পরিকল্পনা কি? ভবিষ্যৎ নিয়ে আমার পরিকল্পনা হচ্ছে এই বাংলাদেশে কিছু স্টার আমি দেখতে চাই। আজকে আমার সামনে আপনারা যারা আছেন প্রত্যেক আমার কাছে এক একটা স্টার। আমি মনে করি প্রত্যেকে এক একটা বুলেট এড নিয়ে জীবনের শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছে যাবে। আমি এটা আশা করি ভবিষ্যতে আপনারা যারা আছেন আপনাদের কাছে আমার আশা প্রত্যাশা। আমাদের তো জীবনের অর্ধেক শেষই হয়ে গেছে, তো আশাটা হচ্ছে যে আমি এই দেশ থেকে তারা দেখতে চাই, স্টার দেখতে চাই। আমি একটা স্বপ্ন দেখি এই দেশকে নিয়ে। স্বপ্নটা হলো ইউকে যাই, ইউএসএ যাই, যে দেশেই যাই না কেন, আমি শুনতে চাই মানুষ এরকম কিছু বলুক। এর যে এক্সাম্পল হচ্ছে আজকের যে পূর্ণিমা যে কথা বলে গেলেন, আমি ইউকেতে বসেও শুনতে চাই যে কেউ একজন বলুক বাংলাদেশের পূর্ণিমা এমন কিছু করেছে যেটা সত্যি আমরা আজকে পত্রিকায় দেখে আসলাম। আমরা সত্যি এমন কিছু নাম শুনতে চাই ফর্ম যাতে বাংলাদেশ বলে, যেগুলো স্টেজে দাঁড়িয়ে কথা বললে আমরা যাতে প্রাউড করি। আমি ভবিষ্যৎ পরিকল্পনা আরো দেখি, যেটা হচ্ছে ছাত্রদের নিয়েও দেখি, এবং আরো কিছু আছেন আপনারা, বিশেষ করে আমি মান্নাকে বলবো যে এটা হচ্ছে মান্না সহ আপনাদেরকে, যে আমরা কিন্তু আমাদের কিন্তু কিছু আছে যে আমরা এই যে প্র্যাকটিক্যালি যেটা করতেছি, যেমন আমরা কামার করতেছি, অনেকে আসলে আমরা যে লেখাপড়াতে যে আসার সুযোগ কিন্তু সবার হচ্ছে না। তো অনেকে আমরা বিভিন্ন ধরনের মানে প্ল্যান প্রোগ্রাম করে আমরা অনেক আছে মানে অর্ধশিক্ষিত শিক্ষিত না অনেক মহিলারা আমরা টিভিতে দেখি না যে ওনারা কি করছেন, মানে গরু পালতেছেন, হ্যাঁ মৎস্যক্ষেত করতেছেন, তারপর হাঁস মুরগি এগুলা দেখতেছেন, এখানে ডিম হচ্ছে, এখান থেকে টাকা পয়সা উনি ইনকাম করতেছেন, আয় করতেছেন, আয় করে উনি বাচ্চা কাচ্চা লেখাপড়া শিখাচ্ছেন। উনিও কিন্তু একদম নিম্ন লেভেল থেকেই কিন্তু উঠে আসছেন, ওনার পরিশ্রমটাও কিন্তু আমরা দেখি। তো ওনাদেরকে নিয়ে আমরা স্বপ্ন দেখি, যারা গ্রাম অঞ্চলে আছেন মহিলারা, যারা আমার শ্রদ্ধাভাজন ভাই, যারা লেখাপড়া কম করেছেন, ভাই বলেন, আঙ্কেল বলেন, দাদা বলেন, যারাই আছেন, যারা এই যে নিজের পরিশ্রম দিয়ে, শারীরিক পরিশ্রম দিয়ে ওনারা যে সামনের দিকে এগিয়ে আসতেছে, ওনারা যে নিজের পরিচয়টা দিতেছে। আমরা টিভির পর্দা খুললে এখন বাংলাদেশের একটা চ্যানেল আছে আমাদের কৃষি, আপনারা নিশ্চয়ই দেখেন, তো ওইখানে যখন আমাদের কিছু মানুষ দেখে সফল হয়েছেন, সত্যি আমার ভালো লাগে। আমি তাদেরকে নিয়েও সফল, এরকম যারা আমরা মোটামুটি লেখাপড়া করি নাই, আর কিছু করার সম্ভাবনা নাই, আমরা যাতে ওই জায়গা থেকে একটা ভালো কিছু করে সামনে আসতে পারি। ধন্যবাদ। আপনি 2018 সালে সিলেট সিটি কর্পোরেশনের 8 নং আসনে মহিলা কাউন্সিলর নির্বাচন করেছেন শুনেছি, এবার করার ইচ্ছা আছে কি? আসলে অর্পা আপনি কঠিন প্রশ্ন করেছেন আমাকে। তো নির্বাচন যেহেতু করেছি, তো ইনশাল্লাহ আল্লাহ তাআলা যদি আমাকে ভালো রাখেন, সুস্থ থাকি, আর
আপনারা সহ আর যারা আমার জনপ্রতিনিধি যারা আছেন, আমার জনগণ যারা আছেন, আমি আমার জনগণ, আমার প্রতিবেশী সবাইকে আমি আমার অক্সিজেন মনে করি। ওরা ছাড়া আমি বাঁচি না। তো ওরা সবাই মিলে যদি আমাকে সাপোর্ট করেন, ওরা যদি আমাকে বলেন আমি যাতে নির্বাচন করি, তাহলে অবশ্যই ওরা আমার পাশে থাকলে অবশ্যই আমি আশা রাখি আরেকটা নির্বাচন করবো। ধন্যবাদ। এগুলো হচ্ছে আমাদের আন্টি সতীন্দ্র করুন এবং কাউন্সিলর করুন। আন্টি কারো কোনো প্রশ্ন আছে? সমাজের জন্য আপনি নিঃস্বার্থভাবে অনেক কিছু করে যাচ্ছেন, তাই আমরা আপনাকে অনেক বেশি ভালোবাসি। যদি এই সম্পর্কে আমাদের উদ্দেশ্যে কিছু বলতেন। আসলে সেটা আপনি একটু বেশি বলে ফেলেছেন। আমি সমাজের জন্য তেমন কিছু করি নাই। আর একটা দাবি আমি রাখি, যেটা হচ্ছে যে এত বৃহত্তম পরিসরের মধ্যে